বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2025 সালে মাছের রেণুর সর্বোচ্চ উৎপাদন পাওয়ার লক্ষ্যে পুকুর প্রস্তুতির কৌশল নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তা আমি যে পদ্ধতিতে বলবো, এই পদ্ধতিতে যদি আপনারা পুকুর প্রস্তুত করেন তাহলে অন্যান্য বছর আপনারা রেণুর যে উৎপাদনটা পেয়েছেন তার চেয়ে অনেক বেশি উৎপাদন পাবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রয়োজন হলে আপনারা ডায়েরিতে এই পদ্ধতিগুলো লিখে রাখবেন যাতে পরবর্তী সময় আপনাদের কাজ করতে সুবিধা হয়। তো রেণু চাষ করতে গেলে আমাদের 5টি বিষয় মাথায় রেখে তারপর রেণু চাষে আসতে হবে যদি অধিক উৎপাদন আমরা পেতে চাই। প্রথমত হলো রেণু ধ্বংসকারী যে শত্রু তাকে নিধন করা, যেমন হাঁস পোকা, উকুন, বিভিন্ন ধরনের পোকামাকড়। নাম্বার 2, শত্রু প্রতিহত করার ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ এই পোকামাকড় যেন আমার পুকুরে আবার এসে বাসা বাঁধতে না পারে, এই ব্যবস্থাটা আমাকে গ্রহণ করতে হবে। নাম্বার 3, রেণু পুকুরে ফেলার পরে রেণুর তাৎক্ষণিক শক্তি অর্জন করার ব্যবস্থা গ্রহণ করা। নাম্বার 4, রেণুর মজবুত দেহ গঠন। নাম্বার 5, রেণুর রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। এই 5টি বিষয় যদি আমরা আমাদের মাথায় রেখে পুকুর প্রস্তুতিটা করি তাহলে আমরা নিরাপদ এবং অধিক উৎপাদনশীল একটা রেণু চাষ আমরা করতে পারবো। যাদের পুকুরে পূর্বে হাঁস পোকা এবং উকুনের আক্রমণ হয়েছে, পুকুরটা সেচ দেওয়ার পরে 500 গ্রাম থেকে 1 কেজি ব্লিচিং পাউডার সমস্ত পুকুরে এটাকে ছিটিয়ে দিবেন। একদম পুকুরের যে ঢালুতাটা প্রায় পার সহ, পুরো ঢালুতা সহ আপনি ব্লিচিং পাউডারটা আপনি ছিটিয়ে দিলেন। আর যাদের পুকুরে আক্রমণ হয়নি তারা চাইলে শতকে 25 থেকে 30 গ্রাম কপার সালফেট এটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে ব্লিচিং পাউডারটা ব্যবহার করে সবচেয়ে ভালো। ব্লিচিং পাউডারটা ব্যবহার করলেন, এর 4 থেকে 5 দিন পরে পুকুরে দিতে হবে কিছুটা পরিমাণে জৈব সার যদি কাদার পরিমাণটা কম থাকে। আর কাদার পরিমাণটা যদি 1 ফিট 1.5 ফিটও থাকে তারপরও কিছুটা পরিমাণে জৈব সার আপনারা প্রয়োগ করবেন, কারণ পুকুরে জুপ্ল্যাঙ্কটন তৈরির জন্য আমাদের জৈব সারের একান্ত প্রয়োজন। আর এই জৈব সার দিয়ে আমরা যে শুধুমাত্র মাছের কিছুটা খাদ্য চাহিদা পূরণ করব প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে সেটাই কিন্তু নয়। এই যে প্রাকৃতিক খাদ্যটা জুপ্ল্যাঙ্কটন, ডাফনিয়া, তারপরে বেনথোচ, ফাইটোপ্ল্যাঙ্কটন, এটা কিন্তু যথেষ্ট আমিষ সমৃদ্ধ এবং পুষ্টি সমৃদ্ধ একটা খাদ্য। এজন্য আমরা এটা তৈরি করার জন্য কিছুটা পরিমাণে জৈব সার পুকুরে প্রয়োগ করব। ওই একই দিনে সেখানে জৈব সারটা আপনারা 500 গ্রাম থেকে 1 কেজি পরিমাণে প্রয়োগ করলেন, সাথে 1 থেকে 2 কেজি কিংবা তারও বেশি, এটা পুকুরের অবস্থা বুঝে ছাই প্রয়োগ করতে হবে। এটা যে কোনো ধরনের ছাই হলেই চলবে। এবং ছাইয়ের সাথে আপনাকে দিতে হবে ভিটি বালু, কিছুটা পরিমাণে বালুটা কমপক্ষে 1 কেজি পরিমাণ আপনারা পুকুরে প্রয়োগ করবেন। এটা যে কোনো ধরনের বালু হলেই চলবে, কারণ আমরা পুকুরের তলানিতে মাটিটা প্রস্তুত করার পরে যেন মাটিটা একত্রিত হয়ে যেতে না পারে, শক্ত হতে না পারে, এই জন্য মাটিটাকে আমরা মাটির কণাগুলোকে আমরা আলাদা করে রাখবো যেন এর তলানিতে কোনো রকম কোনো গ্যাস জমতে না পারে। এজন্য আমরা বালুটা ব্যবহার করব। তো আমরা জৈব পদার্থ প্রয়োগ করলাম, সাথে ছাই এবং বালু, এই 3টা উপাদান আমরা প্রয়োগ করলাম। প্রয়োগ করে 2 থেকে 3 দিন আমরা এই অবস্থায় ফেলে রাখবো। এরপরে আমাদের দিতে হবে প্রতি শতকে কমপক্ষে 2 কেজি পাথুরে চুন। 3 কেজি, 4 কেজি, 5 কেজি, 7 কেজি আপনারা যতটুকু চান দিতে পারেন। তবে একটা বিষয় মনে রাখবেন, চুন কিন্তু কখনো বিফলে যায় না, এটা কিন্তু আপনার মাছের মাধ্যমে আপনি রিটার্ন পাচ্ছেন। এবং পুকুরের পরিবেশ ঠিক রাখার জন্য চুন এবং ছাইয়ের কোনো বিকল্প নাই। এজন্য চুনটা দিতে কখনো কার্পণ্যতা করবেন না। আপনারা চুনটা সর্বনিম্ন 2 কেজি, সর্বোচ্চ আপনারা যতটুকু পরিমাণ দেন, এটা পুকুরের অবস্থা বুঝে আপনারা চুনটা প্রয়োগ করলেন।
এই চুনটা প্রয়োগ করে আপনি 2 থেকে 3 দিন পুকুরটা এভাবে ফেলে রাখলেন। এরপরে আপনাকে পুকুরে 1 ফিট থেকে 1.5 ফিট অথবা 7-8 ইঞ্চি পরিমাণে পানি, মানে কিছুটা পরিমাণে পানি, আপনার কাদার লেভেলটা যে পর্যন্ত আছে, যে ঢালুটাটা আছে, এই ঢালুটা পর্যন্ত আপনাকে পানিটা নিয়ে আসতে হবে। সেখানে 8 ইঞ্চি হতে পারে, 1 ফিট হতে পারে, 1.5 ফিট হতে পারে, তবে 1.5 ফিটের বেশি না। পানি এনে ওদিনকে অথবা তার পরের দিন পুরো পুকুরটাকে ভালো করে ঘেটে দিতে হবে। একদম তলানির যে কাদা মাটিটা এটাকে একদম ওলট পালট করে দিতে হবে, যাতে এর ভিতরে কোনো রকম কোনো গ্যাস থাকতে না পারে, কিংবা আমাদের পুকুরে এই যে হাঁস পোকা উকুন, এর ডিম থাকে, এর লার্ভা থাকে, তেলাপিয়া মাছের ডিম থাকে, বিভিন্ন মাছের ডিম থাকে, বিভিন্ন পোকামাকড়ের ডিম লার্ভা থাকে, শুককীট, মুখকীট, অনেক কিছু পুকুরের তলানিতে থাকে। এটাকে ভালো করে আমাদের ঘেটে দিতে হবে। তো ঘেটে দিলে পরে আপনার এই যে মাটির নিচে চাপা পড়া অবস্থায় যে ডিমগুলো থাকলো, গ্যাসটা তো উঠে গেলই, এখান থেকে ডিমটা উঠে গেল, এবং 1 থেকে 2 দিনের ভিতরে আপনার এই কিছু ডিম ফুটে এখান থেকে কিছু বাচ্চা বের হয়ে যাবে। 1 থেকে 2 দিন পরে আপনার প্রতি শতকের জন্য 1 কেজি পাথরে চুন এবং 100 গ্রাম ইউরিয়া সার, সাদা সারটা, পাথরে চুনটা ভিজানোর পরে যখন চুনটা ফুটবে, ফুটাটা যখন বন্ধ হবে কিন্তু গরম থাকবে, এই অবস্থায় আপনি এখানে 100 গ্রাম করে প্রতি শতকে ইউরিয়া সার এটা আপনি মিক্স করলেন। মিক্স করে একদম পুরো পুকুরে একদম ঢালুটা সহ আপনি এটা গরম গরম অবস্থায় পুকুরের পানির সাথে মিক্স করে সমস্ত জায়গাটায় আপনি এটা ছড়িয়ে দিবেন। এতে আপনার মাটির নিচে থাকা যে ডিমটা সেটা উপরে উঠে আসলো, যে ডিমটা ফুটলো না সেটা মাছের হোক বা যে কোনো পোকামাকড়ের হোক, হাঁস পোকার হোক বা উকুনের হোক, এই ডিমটা নষ্ট হয়ে গেল, এটা আর ফুটবে না। আর যে ডিমটা ফুটে বাচ্চাটা বের হয়ে গেছে, সে বাচ্চাটা এখানে মরে গেল। তো চুন এবং ইউরিয়ার এই ডোজটা করার পরে আপনারা 1 থেকে 2 দিন এই অবস্থায় রেখে দিলেন। এরপর এখানে আপনি পানি নিয়ে আসলেন। যদি গভীর নলকূপের পানি আনতে পারেন, আর যদি বাহির থেকে পানি আনেন, তাহলে অবশ্যই পাইপের মুখে একটা নেট বেঁধে, যেন কোনো রকম কোনো পোকামাকড় বা ডিম আমার পুকুরে আসতে না পারে। অথবা আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, আপনি পাইপ দিয়ে এনে যেখানে পানিটা ফেলবেন সেখানে নেটের একটা ছোট্ট খাঁচা আপনি তৈরি করলেন। এই খাঁচাটার ভিতরে কিছুটা পরিমাণে কাঁচা ঘাস এবং কিছুটা পরিমাণে শুকনো খড় এর ভিতরে দিয়ে যদি এখানে পানিটা আপনি ফেলেন, তাহলে বাইরে থেকে যে পোকা বা পোকার ডিম যেটা আসবে, এটা ঘাসের সাথে আটকে থাকবে। আপনি পানি আনা শেষ হলে পরে এটা উঠে আপনি ফেলে দিলেন। এখানে আপনি 3 থেকে 3.5 ফিট বা সর্বোচ্চ 4 ফিট পর্যন্ত আপনি পানি নিয়ে আসলেন। পানিটা আনার পরের দিন আপনার প্রতি শতকে 800 গ্রাম থেকে 1 লিটার কেরোসিন অথবা ডিজেল, এটা আপনার পুকুরের পানিতে ভাসিয়ে দিতে হবে, এবং পুকুরের পাড় সহ ঢালুটা এবং উপরের যে পাড়টা পুরো জায়গায় এটাকে স্প্রে করে দিতে হবে অথবা ছিটিয়ে দিতে হবে। কারণ হাঁস পোকা এবং উকুন এরা তো পুকুরেই জন্মায় না, বাহির থেকে এরা চলে আসে। যখন আমরা পুকুরে মাছ দেই, সেই মাছের বা যে শরীরের যে তরল পদার্থটা এর গন্ধে চলে আসে, আমরা যে জৈব পদার্থ দেই সেটার গন্ধে চলে আসে, আমরা যে মাছের খাদ্যটা দেই খাদ্যের গন্ধে চলে আসে। তো এরা বাসা বাঁধে হলো পুকুরের পাড়ে, যদি ঝোপ জঙ্গল থাকে কিংবা মাটিতে, এরা এখানে বাসা বাঁধে। তো আমরা যদি এখানে কেরোসিন বা ডিজেলটা স্প্রে করি, তাহলে কিন্তু আপনার এই পোকামাকড়গুলো এখানে আর বাসা বাঁধতে পারবে না, আমরা নিরাপদ হয়ে গেলাম। তো এটা আমাদের প্রথম দিন করতে হবে। ঠিক 3 দিন পরে আপনাকে 500 গ্রামের কেরোসিন বা ডিজেলের আরেকটা ডোজ আপনাকে পুকুরে করতে হবে, এবং এই পার সহ। এবং যেদিনকে আপনি পুকুরে বা এই যে ব্লিচিং পাউডার অথবা কপার সালফেট প্রয়োগ করলেন, এদিনকে আপনার পুকুরটা চারপাশে নেট দিয়ে আপনাকে ঘিরে দিতে হবে, যেন বাইরে থেকে সাপ, ব্যাঙ, পোকামাকড় আপনার পুকুরের ভিতরে আসতে না পারে। এটা কিন্তু করতেই হবে।
তো তৃতীয় দিনে আপনি 500 গ্রামের ডিজেল বা কেরোসিনের একটা ডোজ আপনি করলেন। এই ডোজটা করার পরে এখন আপনার পুকুর সম্পূর্ণরূপে রেণু ছাড়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এখন আপনি যেদিনকে রেণু ছাড়বেন এদিনকে আপনি প্রতি শতকে কমপক্ষে 500 গ্রাম লবণ, লুজ লবণ যেটা গরুকে খাওয়ানো হয়, এবং শতকে 100 গ্রাম করে চিটাগুড় অথবা রাব, এটা আপনি পুকুরে দিয়ে দিবেন। লবণটা আপনি 500 গ্রাম লবণ নিলে তার 200 গ্রাম লবণ এবং 100 গ্রাম চিটাগুড় এটা পানিতে একত্রে গুলে আপনি সমস্ত পানিতে এটা ছিটিয়ে দিলেন, এবং বাকি যে 300 গ্রাম লবণ রয়েছে এটা পুকুরের তলানি এবং ঢালুটা সহ পুরো জায়গাটায় আপনি সারের মতো করে বুনন করে দিয়ে দিলেন। তো লবণটা দিয়ে আপনি এখানে রেণুটা ছেড়ে দিলেন। এটা আপনি রেণু ছাড়ার আগের দিনও দিতে পারেন, কিংবা আপনি যেদিনকে রেণু ছাড়বেন আপনি ওই দিনেও আপনি এই লবণটা আপনি দিতে পারেন। তো রেণুটা ছেড়ে প্রথম দিন আপনি এখানে দেহের ওজনের সমপরিমাণে আটা এটা গুলে সাথে চাইলে আপনি প্রতি কেজি খাদ্যের সাথে 2টা হাঁসের ডিম অথবা মুরগির ডিমের যে কুসুম হলুদ অংশটা এটা আপনি মিক্স করে লিকুইড করে সমস্ত পুকুরে আপনি ছিটিয়ে দিলেন। রেণুর বয়স যখন 7 দিন থেকে 10 দিন হবে এই সময় অবশ্যই আপনাকে এই ডোজটা করতে হবে। প্রতি শতকে 100 গ্রাম পাথুরে চুন এবং 20 থেকে 25 গ্রাম হলুদ, যে হলুদটা আমরা রান্নায় মশলা হিসেবে ব্যবহার করি, এটা শুকনো হলুদ কিংবা কাঁচা হলুদ যে কোনো হলুদ হলেই চলবে। 100 গ্রাম চুন এবং 20 থেকে 25 গ্রাম হলুদ, এই চুনের সাথে চুনটা ফোটার পরে এটা পানি দিয়ে ঠান্ডা করবে, এর সাথে হলুদটা মিক্স করে সমস্ত পুকুরে আপনি ছিটিয়ে দিবেন। আপনার মাছ যে কোনো ধরনের রোগ ব্যাধি থেকে শতভাগ নিরাপদ হয়ে গেল। এখন আপনি মাছকে যে খাদ্যটা প্রদান করবেন, প্রতি কেজি খাদ্যের সাথে 2 গ্রাম করে হলুদ এবং কিছুটা পরিমাণে লবণ এটা মিক্স করে আপনারা মাছকে খাওয়াতে পারেন, তাতে মাছ আরো বেশি নিরাপদ থাকবে। তো এরপরে যদি আপনারা এই রেণুর খাদ্য, কি খাদ্য দিবেন এবং কিভাবে খাদ্যটা প্রস্তুত করবেন এ নিয়ে যদি আপনারা আমার কমেন্ট বক্সে আমাকে লিখেন এবং যদি একাধিক কমেন্ট আমি পাই, তাহলে রেণুর খাদ্য কি দিয়ে তৈরি করবেন এবং কিভাবে তৈরি করবেন এ নিয়ে আমি আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও আমি হয়তো আবার নিয়ে আসব। তো আশা করি এভাবে যদি আপনারা 2025 সালে রেণু চাষ করেন অন্য বছরের তুলনায় অধিক ফলন আপনারা পাবেন ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য পর্বে অন্য বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।